হাতে আসতেই ফোনটা বন্ধ করে দিয়েছিলাম। ইন্টারেস্টিং। ঠিক আছে গোবিন্দবাবু, আমি গৌতমের সঙ্গে কথা বলব। আশা করছি উনি শিগগিরই আপনার সঙ্গে দেখা করবেন। কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবো কিভাবে? শিয়ালদা স্টেশনের উল্টো দিকের একটা হোটেলে আছি। হোটেলের ফোন নাম্বারটা এই কাগজে লেখা আছে, এটা। আচ্ছা, আমি সারাদিন হোটেলে থাকছি, আপনার ফোনের জন্য অপেক্ষা করবো। ঠিক আছে। আজ তাহলে আপনি বলুন। ওহো, একটা কথা তো বলাই হয়নি। কি কথা? আচ্ছা, আপনি কি পল্লবী ভদ্র বলে কোনো মেয়েকে চেনেন? পিটার আরোরার নাইট ক্লাবে কাজ করতো। কিছুদিন আগে সে খুন হয়েছে। বাড়িতে ডাকাত করেছিল, তারাই খুন করে গেছে। হ্যাঁ? কি কি বললেন? পল্লবী পল্লবী খুন হয়েছে? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। ওকে চিনতেন তার মানে? খুব ভালো করে চিনতাম। ওর একজন পুরুষ বন্ধু ছিল, তাকেও চিনতাম। প্রথম দিকে ওরা দুজনে মাঝে মাঝে পল্লবীর অফিসে আসতো। পরে বোধহয় দুজনের ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর থেকে পল্লবী একাই আসতো। আমার সঙ্গে দেখা হলেই নানা রকম গল্প করতো। পিটার আরোরা খুব বিশ্বাসী মানুষ ছিল পল্লবী। কিন্তু কিন্তু খুনটা কবে হলো? কেউ ধরা পড়েছে? না, যতদূর জানি এখনো কেউ ধরা পড়েনি। মাত্র কয়েকদিন আগেকার ঘটনা তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আদিত্যবাবু, তাহলে আমি এবারে। হ্যাঁ, আসুন। আমি শিগগিরই আপনাকে খবর দিচ্ছি। সাবধানে থাকবেন। পরদিন সকালে অফিসে বসে গোবিন্দ রায়ের কথাই ভাবছিল আদিত্য। গৌতম আজকে বিকেল 4:30 নাগাদ দেখা করার জন্য সময় দিয়েছে। গোবিন্দ রায়ের হোটেলের ঘরে ফোন করে সে খবরটা জানিয়েও দিয়েছে কাল রাতেই। আপাতত তেমন কোনো কাজ নেই বলে অলসভাবে কফি খাচ্ছিল আদিত্য। হঠাৎ দরজাটা দড়াম করে খুলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড়ের মতো একটি অল্প বয়সী মেয়ে ঢুকলো। আদিত্যর সামনের চেয়ারটায় ধপ করে বসে পড়ে বলল, সারপ্রাইজ! কেমন আছো আদিত্যদা? কতদিন পর দেখা বলো তো। নূপুর, কি কাণ্ড! তুমি কবে এলে? চন্দ্রলেখার কেসটার ব্যাপারে নূপুর মণ্ডল বিস্তর সাহায্য করেছিল আদিত্যকে। কিছুদিন আগে অবশ্য সে চাকরির সূত্রে ব্যাঙ্গালোর চলে গিয়েছিল। ফিরে এসেছে আরো রোগা হয়ে। আদিত্যর প্রশ্নটা আন্দাজ করেই নূপুর বলল, কদিন আগেই পার্মানেন্টলি ফিরে এলাম, বুঝলে। ওখানে যা হাড় ভাঙা খাটুনি আর যা মাইনে, বেশি দিন আর পোষালো না। সে কি কাণ্ড! এত কষ্ট করে পাওয়া চাকরিটা ছেড়ে দিলে? এখন কি করবে ভাবছো? ভাববো আবার কি, শুরু করে দিয়েছি। কি শুরু করবে? আমাদের নতুন কোম্পানি। নতুন কোম্পানি? হ্যাঁ, ভাবতে পারো। ব্যাঙ্গালোরে থাকার সময় আমার দুজন বাঙালি রুমমেট ছিল। আমরা একসঙ্গে ফিরে এসে একটা কনসালটেন্সি ফার্ম খুলেছি। সেক্টর 5-এ একটা অফিস স্পেস হায়ার করলাম। বাহ, সেই সঙ্গে বাগুইহাটিতে 3 জনের থাকার জন্য একটা 3 BHK ফ্ল্যাটও ভাড়া নিয়েছি। ইলাহি ব্যাপার তো। কিন্তু ব্যবসা দাঁড় করানো মানে তো প্রচুর খাটনি। তা তো বটেই, তবে যা প্রজেক্ট আসছে আপাতত আমার বন্ধুরাই সামলাচ্ছে। আমার দায়িত্ব হলো অফিস আর ফ্ল্যাটটা সাজানো। তার মানে তো খুবই ব্যস্ত। কি আর করা, তুমি ফ্রি থাকলে আমার একটা কাজ দিতাম। কি যে বলো আদিত্যদা, তুমি কোনো কাজ দিলে সেটা আমি না করতে পারি? বলোই না, কি কাজ? একজন প্রাক্তন অভিনেত্রীকে একটা সিনেমা পত্রিকার সাংবাদিক সেজে ইন্টারভিউ করতে হবে। একটু লম্বা ইন্টারভিউ হবে, এই ধরো ঘন্টা 2। ভদ্রমহিলার উপর ভালো করে রিসার্চ করে যেতে হবে কিন্তু। আর তার চেয়েও বড় কথা, ওকে ইন্টারভিউ দিতে রাজি করাতে হবে। ও, এই ব্যাপার। এটা নিশ্চয়ই পারবো। না না, কাজটা যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু নয়। কেন? ভদ্রমহিলার একটা গোলমেলে অতীত আছে। ইন্টারভিউতে সেটাকে টেনে বার করতে হবে। উনি খুব সহজ মেজাজের নয়, ফলে ওর পেট থেকে কথা বার করতে তোমাকে কিন্তু অনেক বুদ্ধি খরচ করতে হবে। বাহ, বেশ ইন্টারেস্টিং কাজ। তুমি চিন্তা করো না,
আমি ঠিক পারবো, কিন্তু ইন্টারভিউটা কার সঙ্গে? ভদ্রমহিলার নাম সুমনা ঘোষাল। আচ্ছা। যৌবনে দু একটা ছবিতে হিরোইন হয়েছিলেন, কিন্তু তেমন সুবিধে করতে পারেননি। কিছুদিন মুম্বাইতে থেকে হিন্দি সিরিয়াল করেছেন, তবে আজকাল আর ওকে দেখা যায় না কোথাও। সুমনা ঘোষালের মাও পেশাদার মঞ্চাভিনেত্রী ছিলেন। ওর ছেলের পিতৃ পরিচয়টা ঘোলাটে। ওর বাবা কে সেটা ভদ্রমহিলা কাউকেই জানাননি, নিজের ছেলেকেও না। আচ্ছা। এই ব্যাপারটা সম্পর্কে যদি নতুন কোনো তথ্য বার করতে পারো তাহলে খুব ভালো হয়। আমার আরো যা যা নোটস আছে সব তোমাকে পাঠিয়ে দেবো। খেয়াল রাখবে ভদ্রমহিলার যেন তোমাকে অ্যামেচার বলে সন্দেহ না হয়। না না, হবে না। কিন্তু সুমনা ঘোষালের ব্যাপারে তুমি কেন ইন্টারেস্টেড সেটাও আমার জানা দরকার। না হলে ইন্টারভিউতে দরকারি প্রশ্নগুলো কি করে করবো বলো তো? ঠিক আছে, বলছি, কিন্তু সময় লাগবে একটু। বলো না, আমার তাড়া নেই। কেস হিস্ট্রি শুনে নুপুর যখন বেরোলো তখন ঘড়িতে প্রায় 1টা। লাঞ্চের কথা বলতে শ্যামলকে ফোন করতে যাচ্ছিল আদিত্য, কিন্তু মোবাইলের দিকে হাতটা বাড়াতেই সেটা বেজে উঠল। সৌমেন ফোন করেছে। হ্যালো হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত? না না, বলুন কি ব্যাপার, কোনো খবর আছে? হ্যাঁ স্যার, তবে তবে খবর খুব একটা ভালো নয় স্যার। শিয়ালদার কাছে একটা হোটেলে এক ভদ্রলোক মারা গেছেন, নাম গোবিন্দ রায়। কি? ও মাই গড! আবার? স্যার আপনি কি একবার আসবেন? গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। এই নিয়ে দ্বিতীয়বার একজন লোক তার কাছে আশ্রয় চেয়েও শেষ পর্যন্ত মারা গেল। নিজেকে বড় অক্ষম মনে হচ্ছিল আদিত্যর। গোবিন্দর ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল। গোবিন্দর ভয়টাকে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল। লোকটার মৃত্যুর সঙ্গে সঙ্গে অনেক জরুরি সূত্রও হয়তো হারিয়ে গেল। অনেকটা জল খেয়ে নিজেকে ধাতস্থ করলো আদিত্য। এখন আক্ষেপের সময় নয়। অপরাধের জাল আরো বিস্তৃত হওয়ার আগে দুষ্কৃতীকে আটকাতে হবে। সানডে সাসপেন্সে শুনছিলেন অভিরূপ সরকারের লেখা কুমুদিনী বিত্ত নিগম রহস্যর প্রথম পর্ব। কে ওখানে? বেরিয়ে আসুন, আমার হাতে কিন্তু আর্মস আছে। না 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 না, মারবেন না স্যার, মারবেন না। আমার নাম গোবিন্দ রায়, কুমুদিনীর গোবিন্দ। পরশু ফোন করেছিলাম। গোবিন্দ রায়? কিন্তু আপনার তো সকালবেলায় আসার কথা ছিল। কতক্ষণ অপেক্ষা করলাম আপনার জন্য, তখন না এসে এখন এইভাবে চোরের মতো ঘাপটি মেরে আছেন কেন? বলছি স্যার, বলছি ভেতরে চলুন না স্যার, বাইরে দাঁড়িয়ে ঠিক। ঠিক আছে, আসুন। কি আলোচনা করবার আছে বলুন। কি আর বলবো স্যার, কি বলবো, খুব ভয় ভয় দিন কাটাচ্ছি। প্রতি মুহূর্তে মনে হচ্ছে ফিরদৌসে যে হাল হয়েছে সেটা সেটা যে কোনো দিন আমারও হতে পারে। কি কি বললেন? পল্লবী পল্লবী খুন হয়েছে? কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। হ্যালো হ্যালো স্যার, আপনি কি ব্যস্ত? না না, বলুন কি ব্যাপার, কোনো খবর আছে? হ্যাঁ স্যার, তবে তবে খবর খুব একটা ভালো নয় স্যার। শিয়ালদার কাছে একটা হোটেলে এক ভদ্রলোক মারা গেছেন, নাম গোবিন্দ রায়। কি? ও মাই গড! আবার? স্যার আপনি কি একবার আসবেন? গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, যেতে তো হবেই। এই নিয়ে দ্বিতীয়বার একজন লোক তার কাছে আশ্রয় চেয়েও শেষ পর্যন্ত মারা গেল। নিজেকে বড় অক্ষম মনে হচ্ছিল আদিত্য। অনেকটা জল খেয়ে নিজেকে ধাতস্থ করলো আদিত্য। এখন আক্ষেপের সময় নয়। অপরাধের জাল আরো বিস্তৃত হওয়ার আগে দুষ্কৃতীকে আটকাতে হবে।
মজুমদার সিরিজের কাহিনী কুমুদিনী বৃত্ত নিগম রহস্য। ডিটেকটিভ আদিত্য মজুমদারের চরিত্রে তথাগত চৌধুরী। শুরু হচ্ছে কুমুদিনী বৃত্ত নিগম রহস্য শেষ পর্ব। গাড়িতে বসে আদিত্যর মনটা বারবার বিক্ষিপ্ত হয়ে উঠছিল। ফেরদৌস আর গোবিন্দ, এই দুজনের মৃত্যুই যেন তাকে বড় বেশি করে পেয়েছে। খালি মনে হচ্ছে এটা যেন তার ব্যক্তিগত একটা ব্যর্থতা। বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে সংযত হলো আদিত্য। মাথা ঠান্ডা না রাখলে এই রহস্যের সমাধান করা অসম্ভব। শিয়ালদা ফ্লাইওভারের দক্ষিণ দিকে বড় রাস্তার উপরেই হোটেল ক্রিক ভিউ। সামনে পুলিশি পাহারা বসেছে, একটু দূরে কিছু কৌতূহলী জনতা। আদিত্যকে নামতে দেখে একজন কনস্টেবল জানালো সোমেন মুখোটি 4 তলার ঘরে আছে। 4 তলার করিডোরের একেবারে কোণার দিকের একটা ঘরে ঘটনাটা ঘটেছে। খুব একটা বড় ঘর নয়, আসবাব বলতে একটা খাট, ড্রেসিং টেবিল, ডেস্ক আর চেয়ার। ঘরের একটি মাত্র গরাধীন জানলা অর্ধেক খোলা, কিন্তু এসিটা চলছে। ঘরটা হোটেলের পেছন দিকে, জানলা দিয়ে পাশের বাড়ির একটা ব্যালকনি দেখা যায়। আদিত্য ঢুকে দেখল পুলিশের ফটোগ্রাফার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মৃতদেহটির ছবি তুলছে। পাশ থেকে সোমেন মুখোটি ডাকলো, এই তো আসুন স্যার। বডিটা কে আবিষ্কার করলো? হাউসকিপিং এর লোক। দুপুরে ঘর পরিষ্কার করতে এসে নক করে সাড়া না পেয়ে ওই ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলেছিল। ও, খুনের সময়টা জানা গেছে কি? হ্যাঁ, একটু আগেই পুলিশের ডাক্তারবাবু এসেছিলেন। উনি বললেন মোটামুটি ঘন্টা 4 আগে খুনটা হয়েছে, তার মানে সকাল 10:30 কি 11টা নাগাদ। দিনে দুপুরে খুন, কেউ কোনো শব্দ শোনেনি? হোটেলের কর্মচারীরা তো সেরকম কিছু মনে করতে পারছে না। এমনিতেই এই জায়গাটাতে খুব হট্টগোল, আর তাছাড়া ঘরটাও একটেরে, আর পাশের ঘরগুলোও সব ফাঁকা। নির্বন্ধুকে যদি সাইলেন্সার থাকে তাহলে শব্দ না পাওয়াটা অস্বাভাবিক নয়। সেই আচ্ছা, রিসেপশনে কি কেউ গোবিন্দর খোঁজ করেছিল? না স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ আসে। কিন্তু সকালে কেউ যদি লিফটে উঠে গোবিন্দ রায়ের ঘরে পৌঁছে যায়, সেটা রিসেপশনিস্টের পক্ষে ধরা মুশকিল। কারণ ওই সময় বাইরের প্রচুর লোক রিসেপশনের উল্টো দিকের ওই রেস্টুরেন্টটায় খেতে আসে, ফলে তখন ভিড় লেগেই থাকে। কিন্তু তাহলে তো বলতে হয় গোবিন্দ রায় কোন ঘরে আছে সেটা খুনি আগে থেকেই জানতো। এই বলে গোবিন্দ রায়ের মৃতদেহটির দিকে আরেকবার তাকালো আদিত্য। শরীরটা কার্পেটের উপর শোয়ানো রয়েছে, মুখে যন্ত্রণার ছাপ নেই, শুধু বুকের বাঁদিকে পাঞ্জাবির ওপর দিয়ে একটা রক্তের ছোপ ফুটে উঠেছে। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন নেই। আদিত্য এবার ধীরে ধীরে জানলাটার দিকে এগিয়ে গিয়ে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। সোমেন একটু ইতস্তত করে বলল, তার মানে আপনি ভাবছেন যে খুনি গোবিন্দ রায়ের চেনা লোক, মানে গোবিন্দ নিজেই তাকে ঘরে ঢুকতে দিয়েছে? ফিরদৌসের ক্ষেত্রেও তো সেটাই মনে হয়েছিল। কিন্তু আচ্ছা, হোটেলের বাকি বোর্ডাররা কি খুনের খবরটা পেয়েছে? না স্যার, ফিরদৌসের বেলায় তো পুরো ফ্লোরটা সিল করেও লাভ কিছু হয়নি। তাই এবার ধীরে সুস্থেই কাজ করছি। বোর্ডাররা এখনো কিছু জানে না। আচ্ছা, আপনি কি ভাবছেন একটু বলবেন স্যার? কি যেন একটা মিস করে যাচ্ছি মনে হচ্ছে। আচ্ছা, আপনারা প্রথম যখন ঢুকলেন তখন রুমটা কি ঠিক এই অবস্থাতেই ছিল? হ্যাঁ স্যার, তা তো মোটামুটি এরকমই ছিল। শুধু বডিটা জানলার সামনে পড়েছিল, আমরা সরিয়ে এনে বিছানার পাশে রেখেছি। ও আচ্ছা, তার মানে আপনারা ঢোকার সময় জানলাটা খোলাই ছিল তো, আর সেই সঙ্গে ঘরের এসিটাও চলছিল? হ্যাঁ, তাই তো দেখলাম। কিন্তু একই সঙ্গে এসি চালিয়ে জানলা খুলে রেখেছে গোবিন্দ, সেটা অস্বাভাবিক মনে হলো না? অস্বাভাবিক? হ্যাঁ, তাই তো। মানে আচ্ছা, গোবিন্দ রায়ের জিনিসপত্রের মধ্যে কি কি আছে?
সুটকেসটাই আছে। ড্রেসিং টেবিলটা তলায় দেখুন, ওই যে। শুধু সুটকেসটাই আছে, হ্যাঁ, আর কিছু নেই? এই ধরুন একটা কালো রঙের ব্যাকপ্যাক। কালো ব্যাকপ্যাক। হ্যাঁ, কই না তো। খুনের মোটিভটা বোধহয় বুঝতে পারছি। তাই নাকি? কি মোটিভ স্যার? কাল সন্ধ্যেবেলায় গোবিন্দ রায় যখন আমার সঙ্গে দেখা করতে আসে, তখন ওর পিঠে একটা কালো রঙের ব্যাকপ্যাক ছিল। আচ্ছা, আমার মনে হয় খুনি ওই ব্যাগটার জন্যই এসেছিল। লোকটা কোনোভাবে বোর্ডারদের নজর এড়িয়ে বাইরের প্যারাপেটে নামে, প্যারাপেট। আর প্যারাপেটের ওপর দিয়েই এই জানলা অব্দি হেঁটে আসে। তারপর পাতলা মেটালের কোনো স্কেল জাতীয় জিনিস দিয়ে জানলাটাকে খুলেছিল। জানলার কাছে আসুন। এই যে, একটু খেয়াল করলেই দেখতে পাবেন জানলার ফ্রেমে কয়েকটা সূক্ষ্ম ঘষা খাওয়ার মতো দাগ রয়েছে। ওই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। খুনি এত সহজে জানলা অব্দি পৌঁছাতে পেরেছে, তার কারণ ঘরটা হোটেলের পিছন দিকে। না হলে কেউ ওকে ঠিকই দেখে ফেলত। জানলায় পৌঁছে ওই পাতলা ধাতব কিছু দিয়ে জানলাটা খোলার সঙ্গে সঙ্গেই মনে হয় গোবিন্দ রায় ওকে দেখতে পেয়েছিল। তখনই আততায়ী ওকে গুলি করে। গোবিন্দ রায় নিজেকে আড়াল করার বা চিৎকার করার সুযোগ পায় না। তারপর জানলাটা দিয়ে খুনি ভিতরে ঢুকে ব্যাগটা নিয়ে আবার ওই দিক দিয়েই বেরিয়ে যায়। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব। আপনি একটু আগে বললেন গতকাল সন্ধ্যেবেলা গোবিন্দ রায় আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। তা কি দরকারে গিয়েছিল? ওর কাছে কিছু একটা জরুরি ইনফরমেশন ছিল, যেটা ও সরাসরি অ্যাডিশনাল কমিশনার মানে গৌতমকে জানাতে চেয়েছিল। আই সি। তাই আমার কাছে সাহায্য চাইতে এসেছিল, কারণ ও জানতো যে গৌতম আমার বন্ধু। আজই বিকেল 4টের সময় গৌতমের সঙ্গে ওর দেখা করার কথা ছিল। বলেন কি? এ বাবা, এটা তো। হ্যাঁ, আনফরচুনেট। গোবিন্দ রায় প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল, আর আমার সঙ্গে দেখা করতে আসার সময়ও যখন ব্যাগটা নিয়ে এসেছিল, তখন ধরে নেওয়াই যায় ওটার মধ্যে খুবই দরকারি কিছু জিনিস ছিল। আচ্ছা, ওতে কি সেই উধাও হয়ে যাওয়া $20 লক্ষ থাকতে পারে? ব্যাকপ্যাকের যা সাইজ ছিল, ওতে অতগুলো ক্যাশ ধরতো না। আচ্ছা, তাছাড়া ব্যাগে যে খুব ভারী কিছু ছিল না, সেটা লোকটার হাঁটার ভঙ্গি দেখেই বুঝতে পারছি। যাই হোক, শোনেন বাবু, চলুন একবার বাইরে যাই। কোনখান দিয়ে খুনি প্যারাপেটে নেমে থাকতে পারে সেটা বোঝার চেষ্টা করি। বেশ, চলুন চলুন। গোবিন্দ রায়ের রুমের পাশে পরপর আরো দুটো গেস্ট রুম। তার পরের ঘরটার উপর ফলকে লেখা আছে স্টোর রুম। ঘরের দরজাটা খোলা। হোটেলের একজন কর্মচারীকে ডেকে জিজ্ঞেস করে জানা গেল, সকাল 6টার সময় যখন ঘর পরিষ্কার করার লোক আসে, তখন স্টোর রুমের দরজাটা খোলা হয়। তারপর রাত 8টা নাগাদ সিকিউরিটি এসে স্টোর রুম বন্ধ করে দেয়। সারা রাত দরজাটা বন্ধ থাকে। এই ঘরে কাঁচা চাদর, তোয়ালে, কম্বল, বালিশ আর গেস্টদের জন্য সাবান শ্যাম্পু রাখা থাকে। তাই সাধারণত এখানে হাউসকিপিং এর লোকেরাই ঢোকে। স্টোর রুমের ভেতর ঢুকে দেখা গেল দেওয়াল জুড়ে সারি সারি র্যাকে গেস্ট রুমের জন্য যাবতীয় সরঞ্জাম রাখা। অন্য প্রান্তের দেওয়ালে একটি মাত্র জানলা। এই জানলাতেও গরাদ নেই। একটা পাল্লা অর্ধেক খোলা। হোটেল কর্মচারীটি ব্যাপারটা দেখে অবাক হয়ে জানালো, এই ঘরের জানলাটা সচরাচর খোলা হয় না। আজ কেন খোলা হয়েছে তা সে বুঝতে পারছে না। আদিত্য জানলার কাছে গিয়ে আবার সব খুঁটিয়ে পরীক্ষা করল। তারপর গলা বাড়িয়ে বাইরেটা দেখে নিয়ে সোমেনকে বলল, দেখে যান সোমেন বাবু। হ্যাঁ স্যার। ঠিক, আপনি ঠিকই ভেবেছিলেন। এই জানলা দিয়ে প্যারাপেটে নেমে খুনি খুব সহজেই গোবিন্দ রায়ের ঘরের জানলা অবধি পৌঁছে যাবে। এখানে আর কিছু দেখার নেই, চলুন বেরোই। চলুন। আচ্ছা, আপনি কি সিতারা হোটেলের সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখার সময় পেয়েছিলেন? মানে ফিরদৌসের ঘরের সামনের ফুটেজগুলো? না স্যার, এখনো ঠিক সময় পাইনি। আমারই ভুল, রিয়েলি সরি স্যার। না না, সে ঠিক আছে। তবে আমার মনে হয় এই ক্রিক ভিউ হোটেল থেকেও কিছু দরকারি সিসিটিভি ফুটেজ পেতে পারেন আপনারা।
ঠিকই। দুটো ফুটেজকে মিলিয়ে দেখলে হয়তো কোনো ডিরেকশন পাবেন। ওকে স্যার, আমি তাহলে ফুটেজগুলো দেখেই আপনাকে জানাবো। পরের কয়েকটা দিন চিন্তা করতে করতেই কেটে গেল। যদিও এর মধ্যে প্রত্যেক দিনই অফিসে এসেছে আদিত্য। কুমুদিনী বিত্ত নিগম রহস্যের অন্ধকারটা ক্রমশই ফিকে হচ্ছে, কিন্তু আলো এখনো পুরোপুরি ফোটেনি। তবে যত দেরি হবে তত আরো প্রাণক্ষয় হওয়ার সম্ভাবনা বাড়বে। অবশেষে দিন চারেক পরে সোমেন মুখুটি ফোন করে উচ্ছ্বসিতভাবে বলল, স্যার, ফিরদৌসের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। তাই নাকি? কিরকম প্রমাণ? যে দুজন বডিগার্ড ফিরদৌসের সঙ্গে হালি শহর থেকে কলকাতায় এসেছিল, হ্যাঁ। মানে সহদেব আর জামিল, হুম, ওদের দুজনকে আলাদা আলাদা করে আবার জেরা করেছিলাম, বুঝলেন? বেশ। তা ওদের থেকেই জানতে পেরেছি বটুক সামন্তর অফিস যাওয়ার পথে ওরা একবার গাড়ি থামিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর? ব্যারাকপুরের একটু আগে ওই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে একেবারে রাস্তার মাঝখানে একটা লরি নাকি খারাপ হয়ে দাঁড়িয়েছিল। হুম, ড্রাইভার আর তার দুজন খালাসিও অপেক্ষা করছিল ওই লরিটা ঠেলে রাস্তার একপাশে সরানোর লোক যদি পাওয়া যায়। অত বড় লরি তো 5-6 জন জোয়ান লোক ছাড়া কেউ নড়াতে পারবে না। ফলে সহদেব, জামিল আর ফিরদৌসের গাড়ির ড্রাইভার রবি, এই তিনজনেই গাড়ি থেকে নেমে লরিটা ঠেলতে সাহায্য করেছিল, কিন্তু ফিরদৌস নামে। আর লরিটা ঠেলতে বেশ খানিকক্ষণ সময়ও লেগেছিল, অন্তত মিনিট 5। আচ্ছা, অর্থাৎ আপনি বলছেন আমার মনে হয় স্যার পুরো ব্যাপারটাই ফিরদৌসের সেটা, ওই লরি দিয়ে রাস্তা আটকে রাখাটা। সবাই লরি ঠেলার সময়ের মধ্যেই ফিরদৌসের কোনো সহকারী হয়তো ধান ক্ষেতের দিক থেকে উঠে এসে টাকার ব্যাগটা বদলে দিয়েছিল। $20 লক্ষ ভর্তি ব্যাগটা নিয়ে তার বদলে 1 কোটি টাকার ব্যাগটা ফিরদৌসের পায়ের কাছে রেখে দিয়েছে। ফিরদৌসের কাছে যেহেতু ঠিক একই রকম দেখতে একটা ব্যাগ ছিল, ওতে আগের থেকে 1 কোটি টাকা ভরে রাখা তো কোনো ব্যাপারই নয়, তাই না? কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন হলো, বটুক সামন্ত ফিরদৌসের কাছ থেকে 20 কোটির বদলে 1 কোটি টাকা পেয়ে কোনো আপত্তি করলেন না কেন? এটাও আমি ভেবেছি স্যার। জাহাঙ্গীর খানকে জেরা করে জানা গেছে ফিরদৌস টাকা নিয়ে যাওয়ার আগের দিন রাতে বটুকবাবুকে ফোন করেছিল। তারপর টাকা দিতে যাওয়ার দিন সকালে জাহাঙ্গীরের ফোন থেকে সৌভিককে ফোন করে বলেছিল যে টাকাটা নিয়ে যাচ্ছে, কিন্তু কত টাকা নিয়ে যাচ্ছে সেই কথাটা সৌভিককে বলে। এখন ধরুন আগের দিন রাতে ফিরদৌস যদি বটুকবাবুকে বলে থাকে যে ও পরদিন জাহাঙ্গীরের 20 কোটি নয় বরং অন্য এক ক্লায়েন্টের 1 কোটি টাকায় ডেলিভারি দেবে, তাহলে তো আর বটুকবাবু সন্দেহ হবে না। হুম, এটা একটা সম্ভাবনা তো অবশ্যই। হ্যাঁ স্যার, টাকা চুরির অ্যাঙ্গেল থেকে দেখলে ফিরদৌসের খুনেরও কিন্তু একটা ব্যাখ্যা এবার পাওয়া যাচ্ছে। টাকাটার জন্যই নিশ্চয়ই ফিরদৌসের কোনো সহকারী ওকে খুন করেছে, আর নীল ব্যাগে যে $20 লাখ ছিল সেটা বের করে ব্যাগটা ফেলে রেখে চম্পট দিয়েছে। কিন্তু সেক্ষেত্রে গোবিন্দ রায় কেন খুন হলো? আমার তো মনে হচ্ছে গোবিন্দ ফিরদৌসের সঙ্গে ওই টাকা চুরির ব্যাপারে জড়িত ছিল। সে ফিরদৌসের খুনের পর ভয় পেয়ে পুলিশকে সব সত্যি কথা বলে দিতে চেয়েছিল, তাই তার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। খুনি কে সেটা আন্দাজ করতে পারছেন? পারছি স্যার, আমার তো স্থির বিশ্বাস এই খুনগুলো একটা লোকেরই কাজ। সে আর কেউ নয়, কুমুদিনীর ওই 3 নম্বর নিখোঁজ এজেন্ট শিবেন মাইতি। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ কিন্তু এখনো তার কোনো হদিশ করতে পারেনি। ইন্টারেস্টিং। শিবেন মাইতির মোটিভটা কি হতে পারে মনে হয়? একই মোটিভ স্যার, কুমুদিনীর 3 জন এজেন্ট মিলে মোটা টাকা সরানোর প্ল্যান করেছিল, কিন্তু তাদের মধ্যে শিবেন মাইতির লোভের মাত্রাটা অতিরিক্ত বেড়ে যাওয়ায় সে অন্য দুজনকে সরিয়ে সব টাকা একাই হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আই সি, ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ স্যার। আপনার থিওরিটা সত্যি হলে তো কেসটা সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। শিবেন মাইতির খোঁজ কিভাবে পাবেন ভেবেছেন কিছু? ভেবেছি, শিবেন মাইতির বাড়ি হচ্ছে জলপাইগুড়ি। এদিকে শিলিগুড়িতেই তো সারাক্ষণ কোটি কোটি টাকার বেআইনি বিদেশি জিনিসপত্র কেনা বেচা হয়। চোরাই পথে ডলার খরচ করার পক্ষে শিলিগুড়ি কিন্তু আদর্শ জায়গা স্যার। ওখানে হানা দিলে হয়তো দুটো কাজই হয়ে যাবে। আমার ইনফরমাররা 2-1টা লিডও দিয়েছে ইনফ্যাক্ট, তাই আর দেরি না করে আজ রাতের ট্রেনেই আমি শিলিগুড়ি রওনা হচ্ছি। ও, আশা
আশা করছি স্যার আপনাদের আশীর্বাদে এই কেসটা শিগগিরই সলভ করে ফেলতে পারবো। বেশ, আপনি তাড়াতাড়ি কার্যসিদ্ধি করে ফিরে আসুন, আমার শুভকামনা রইল। থ্যাংক ইউ স্যার। কুমুদিনীর অফিসে বটুক সামন্তর ক্যাবিনটা এখনো দেখা হয়নি। সৌমেন যদি আজ শিলিগুড়ি চলে যায় তাহলে ওর সঙ্গে আর যাওয়া যাবে না। অগত্যা আদিত্য গৌতমকে ফোন করলো। হ্যালো, তোর সোমেন মুখুটি তো বলছে কুমুদিনীর কেসটা প্রায় গুটিয়েই ফেলেছে। হ্যাঁ, আমাকেও বললো, শুধু আসল লোকটাকে ধরাটাই বাকি। আচ্ছা, ওর থিওরিটা সম্পর্কে কি ভাবছিস তুই? থিওরি খারাপ নয়, কিন্তু আমার এখনো দু একটা খটকা যাচ্ছে না। অবশ্য সোমেনকেও সব বলে বেচারার উৎসাহে জল ঢালতে চাইছিস, নিজেকে এই খটকাগুলো ক্লিয়ার করতে হবে। এই জন্যই তোকে ফোন করছি। বল কি লাগবে? আমার একবার কুমুদিনীর অফিসটা ভালো করে দেখা প্রয়োজন। সোমেনকে বলেছিলাম, কিন্তু ও তো ব্যস্ত হয়ে পড়ল। সে কি, তুই এখনো কুমুদিনীতে যেতেই পারিসনি? না, স্ট্রেঞ্জ। যাই হোক, কাল তোর কাছে লালবাজার থেকে অন্য কাউকে পাঠিয়ে দেবো, সেই তোকে অফিসটা দেখিয়ে আনবে। আচ্ছা একটা কথা বলতো, জাহাঙ্গীর খানকে কি তোরা অ্যারেস্ট করবার কথা ভেবেছিস? তুই তো বলেছিলি ফিরদৌসের খুনের লোকটা একটা প্রাইম সাসপেক্ট। হ্যাঁ, বলেছিলাম ঠিকই। প্রথমে একবার ভেবেওছিলাম, কিন্তু পরে সোমেন বলল ওকে সরাসরি কাস্টাডিতে না নিয়ে ওর উপর নজর রাখলে লাভ বেশি। ও, দেখ, এমনিও যদি জাহাঙ্গীর বটুক সামন্তর মতো বেলে ছাড়াই পেয়ে যায় তাহলে অ্যারেস্ট করে কোনো লাভও হবে না। তাই আপাতত জাহাঙ্গীর খান আর বটুক সামন্ত দুজনকেই পুলিশ নজরবন্দি করে রেখেছে। ও ভালো কথা। কুমুদিনীর আগের ইনভেস্টিগেটিং অফিসার সুদর্শন শিকদার, তার কি খবর রে? খবর আবার কি, ওই ওকে কুমুদিনী কেসটা থেকে সরিয়ে দিয়েছিলাম বলে অসন্তুষ্ট হয়েছিল আর কি। যদিও মুখে কিছু বলেনি। কেন বলতো? না, তেমন কিছু না। ওর সঙ্গে হয়তো আরেকবার কথা বলতে হতে পারে, কিন্তু সেটা কদিন পরে বললেও হবে। তুই তাহলে কুমুদিনীর অফিস দেখতে যাওয়ার জন্য কাউকে পাঠিয়ে দিস। ওকে। গৌতমের সঙ্গে কথা বলে বিমলকে বিকেলে আসতে বলে একটা মেসেজ করলো আদিত্য। বিমল এলো প্রায় বিকেল 5:15 নাগাদ। শ্যামলকে দিয়ে চা আনানোর পর আদিত্য বলল, তোমার জন্য একটা কাজ আছে বিমল। বলুন স্যার। রাজারহাট নিউ টাউনে বুটলেগার নামের একটা নাইট ক্লাব আছে। ওর ভিতর জুয়ার আড্ডা বসে, বুঝতেই পারছো বেআইনি। তোমাকে ওই নাইট ক্লাবে গিয়ে কিছু খবর জোগাড় করতে হবে। বেশ তো, কি খবর জোগাড় করতে হবে স্যার? শোনো, ক্লাবের মালিকের নাম হলো পিটার আরোরা। আচ্ছা। তার সম্পর্কে যতটা সম্ভব খবর বার করতে হবে। ওই জুয়ার ঠেকটার ব্যাপারেও জানা দরকার। এর জন্য কিন্তু তোমাকে কয়েকদিন কাজ থেকে ছুটি নিতে হতে পারে। ও আমি ম্যানেজ করে নেব স্যার, কিন্তু নাইট ক্লাবে কি পরিচয় ঢুকবো স্যার? ঢোকার দরকার নেই। বাবু বিবিরা যখন নাইট ক্লাবে যায় তাদের ড্রাইভারদের অনেকেই রাত্রি পর্যন্ত বাইরে অপেক্ষা করে। তুমি চাওয়ালা সেজে তাদেরকে চা বিক্রি করতে পারবে। হ্যাঁ স্যার, সে আর এমন কি ব্যাপার। বেশ বেশ, কাজের জন্য খরচাপাতি আছে। এই যে, তাই কিছু টাকা রাখো। আচ্ছা। তোমার পারিশ্রমিকটা কাজ হয়ে গেলে পাবে। ও নিয়ে ভাববেন না স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ, জোগাড় যন্ত্র করি গিয়ে আসছি স্যার। হ্যাঁ। বিমল চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ কে আর ফোন। সে নাকি স্কুলের কলিগদের সঙ্গে বউবাজারে কেনাকাটা করতে গিয়েছিল। আপাতত আদিত্যর অফিসের বাইরে অপেক্ষা করছে। আদিত্য ফ্রি থাকলে একসঙ্গে কফি হাউসে যাবে। বিনা বাক্য ব্যয়ে কেয়া কফি হাউসের দোতলাটা ফাঁকাই ছিল। খেতে খেতে কিছুটা একতরফাই বকবক করে যাচ্ছিল কেয়া। আদিত্য মাঝে মধ্যে হ্যাঁ করছিল। কেয়া বলল, এই, তখন থেকে কি ভাবছো বলো তো? কেসের ব্যাপারে? আচ্ছা, তোমার বাড়ি তো বহরমপুরে। হ্যাঁ। তুমি হাবিবুর রহমান নামে কাউকে চেনো? একসময় ওদিককার এমএলএ ছিলেন। হাবিবুর রহমান? হ্যাঁ হ্যাঁ, চিনি তো। তবে উনি বোধহয় অল্প বয়সে মারা যান। ততদিনে আমি কলকাতায় চলে এসেছিলাম। ও, তোমার চেনা এমন কেউ কি বহরমপুরে আছেন যিনি হাবিবুর রহমানকেও ভালো চেনেন? তা আছে, কিন্তু হঠাৎ হাবিবুর রহমান সম্পর্কে জানতে চাইছো কেন বলো তো? না না, ঠিক হাবিবুর রহমান সম্পর্কে নয়, ওর ছেলে ফিরদৌস রহমানের ব্যাপারে জানতে চাইছি। ফিরদৌস সম্প্রতি খুন হয়েছে। ওরে বাবা, তোমার কি
কেস কি তাকে নিয়ে নাকি? হ্যাঁ, ফিরদৌসের পিসি মানে হাবিবুর রহমানের এক বোন আমাকে সেই খুনি ধরার কাজে হায়ার করেছে। আমি ফিরদৌসের বহরমপুরের ব্যাকগ্রাউন্ডটা জানতে চাইছি। আচ্ছা, বুঝলাম। তাহলে তুমি বরং এক কাজ করো, একদিন বহরমপুর চলে যাও। বহরমপুর চলে যাও? হ্যাঁ, যাবে। শোনো, বহরমপুরের বাড়িটার থেকে আমাদের অংশটা তো বিক্রি হয়ে গেছে, কিন্তু বাকি অংশটাতে আমার জেঠু থাকেন। উনি পুরনো দিনের মানুষ, বহরমপুরের অনেক পুরনো লোকেদের চেনেন। আচ্ছা, কিন্তু আমি হঠাৎ গিয়ে চড়াও হলে ওকে আবার... আরে কিচ্ছু বিরক্ত হবেন না, উনি একা মানুষ। জেঠিমা গত হয়েছেন, ছেলে মেয়েরা বিদেশে, কথা বলবার একটাও লোক নেই। তুমি গেলে উনি খুব খুশি হবেন। আচ্ছা, বলছো যখন, তখন না হয় যাবো। ঘুরে এসো। জেঠুই কিন্তু এখন আমার একমাত্র অভিভাবক। ও আচ্ছা, বুঝেছি। চিন্তা করো না, আমাকে তোমার জেঠুর অপছন্দ হবে না। জানি তো, ওই জন্যই তো পাঠাচ্ছি। বটুক সামন্তর ক্যাবিনটা ভালো করে দেখানোর জন্য গৌতম সাব ইন্সপেক্টর চাকিকে পাঠিয়েছে। কুমুদিনীর অফিসে ঢুকতে ঢুকতে চাকি জানালো, কুমুদিনীর অফিসের এক গোছা চাবি রয়েছে। তার মধ্যে মেন গেট, বিল্ডিং এর ভেতরের ঘর, আলমারি আর ড্রয়ারের তালা ছাড়াও বেশ কিছু বাড়তি চাবি আছে, যেগুলো কিসের তা জানা যায়নি। বটুক বাবুকে বিস্তর জেরা করেও কিচ্ছু বার করা যায়নি। বটুক সামন্তর গতিবিধির উপরে আপনারা নজর রেখেছেন শুনলাম। তা তো রেখেছে স্যার, কিন্তু লোকটা বাড়ি থেকে বেরোচ্ছে না। তো টেলিফোন আর মোবাইল দুটোই ট্যাপ করা আছে, কিন্তু সেখান থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় না। বটুক সামন্ত হয় একেবারে গোবেচারা, আর নয়তো গভীর জলের মাছ। ওকে আরো ডগরালে হয়তো আরো কিছু বেরোতে পারতো। আগের অফিসার ইনচার্জ শিকদার বাবু তো সেটাই করবার চেষ্টা করছিলেন, কিন্তু কিন্তু মানে বলছিলাম স্যার, মুকুটি সাহেব তো বটুক সামন্তকে ছেড়ে দিয়ে ফিরদৌসের খুনের পেছনে আদা জল খেয়ে পড়েছেন, তাই বলছিলাম আর কি। সোমেনবাবু কি শিলিগুড়ি থেকে কোনো আপডেট পাঠিয়েছেন? না স্যার, সেরকম তো কিছু শুনিনি। কুমুদিনী অফিসের ঘরটা বেশ বড়, অনেকগুলো টেবিল চেয়ার অবিন্যস্ত ভাবে পড়ে আছে। পুলিশি তল্লাশির পর আর কেউ গোছায়নি। বড় ঘরটার একদিকে ছোট্ট একটা করিডোর, সেটা ঠিক মুখের কাছে একটা ডেস্ক রয়েছে। চাকি জানালো ওটাই সেক্রেটারি সৌভিক নন্দর বসার জায়গা। করিডোর পেরিয়ে বটুক সামন্তর ঘর, বন্ধ দরজায় ইয়েল লক লাগানো। চাকি চাবির গোছা বের করে ৩-৪ বারের চেষ্টায় দরজাটা খুলল। মস্ত একটা সেক্রেটারিয়েট টেবিলের উপরে একটা রিভলভিং চেয়ার, একপাশে একটা সোফা সেট, উল্টো দিকে দেওয়ালে একটা মাত্র জানলা, আর তার পাশে পেল্লায় সাইজের এলইডি টিভি। এছাড়াও ঘরে 3টে ছবি রয়েছে, একটা গান্ধীর, একটা স্বামী বিবেকানন্দের, আর একটা ৮ পৌরে শাড়ি পরা এক বয়স্ক মহিলার। খুব সম্ভবত ইনি বটুক বাবুর মা কুমুদিনী সামন্ত। আদিত্য বলল, চাকিবাবু, এই ছবিগুলোকে একটু সরিয়ে দেখতে হবে। কেন স্যার? ওগুলোর পিছনে সম্ভবত লুকানো সিন্ধুক আছে। সিন্ধু? ফিরদৌস অন্তত তাই বলেছে। আচ্ছা। চাকি আর বাক্য ব্যয় না করে 3টে ছবি নামিয়ে ফেলল। কুমুদিনী সামন্তর ছবিটা সরাতে দেখা গেল পেছনে একটা ছোট পর্দা ঝুলছে। পর্দাটা সরাতে একটা সিন্ধুকের দরজা বেরিয়ে পড়ল। এই তো, ঠিক বলেছেন স্যার। চাকি রীতিমতো উত্তেজিত হয়ে চাবির গোছা নিয়ে পড়ল। মিনিট 10 ধরে বিভিন্ন চাবি দিয়ে চেষ্টা করতে করতে একসময় সিন্ধুকটা খোলা গেল। ভেতরে কিছু আলগা কাগজপত্র, একটা বাক্স, 2টো ফাইল আর কিছু ক্যাশ টাকা। বাক্সটার মধ্যে 3টে ব্যাংকের চেকবুক, পাসবুক আর ডিপোজিট স্লিপ।
ফাইল দুটোর একটায় বটুক সামন্তর গত 8-10 বছরের ইনকাম ট্যাক্সের রসিদ, অন্যটায় কিছু ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট আর অন্যান্য ইনভেস্টমেন্টের কাগজ। সবকটাই একা বটুক সামন্তর নামে, আর প্রায় সবকটা নমিনির জায়গাতেই ছেলে শুভঙ্কর সামন্তর নাম লেখা। শুধু একটা 25 লাখ টাকার ফিক্সড ডিপোজিটের নমিনিতে সুমনার ছেলে রনির নাম রয়েছে। আদিত্য চাকিকে সব কাগজপত্র তুলে নিতে বলল, কিন্তু তার মনটা খুঁতখুঁত করতে লাগলো। চাকি অবশ্য খুবই উৎসাহিত। অফিস থেকে বেরোতে বেরোতে সে বলল, আমরা তো দারুণ জিনিস পেয়ে গেছি স্যার। এইসব কাগজপত্রের হদিস তো এর আগে কেউ পায়নি। হ্যাঁ? তাহলে আপনি ওরকম চিন্তিত হয়ে আছেন কেন? না, আসলে ওই কাগজগুলোর যেটুকু দেখলাম সবই আইন সিদ্ধ বলে মনে হয়। এর কোনোটা দিয়ে আপনি বটুক সামন্তকে ফাঁসাতে পারবেন না। তা ঠিক। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই কাগজগুলোর হিসেব করলে বটুক সামন্তর টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে বড় জোর 80-85 লাখ। এদিকে ওর বাড়ি গিয়ে দেখলাম গ্যারাজের 3খানা গাড়ি কোটি টাকার কাছাকাছি। মনে হয় বটুক সামন্তর বেশ কিছু বেআইনি কাগজপত্র আছে, যেগুলোর হদিশ আমরা এখনো পাইনি। কথা বলতে বলতে ওরা নিচে গাড়ি পর্যন্ত চলে এসেছিল। তাদের মাথার ওপর বটুক বাবুর অফিসের জানলা। অন্যমনস্কভাবে সেই দিকে তাকিয়েই হঠাৎ থমকে গেল আদিত্য। চাকি বাবু, দেখুন দেখুন, বটুক সামন্তর অফিস ঘরের বাইরের দেওয়ালে একটা উইন্ডো এসি লাগানো আছে। কই? আশ্চর্য! ও হ্যাঁ, তাই তো। কিন্তু আশ্চর্য কেন স্যার? আশ্চর্য নয়, ওর ঘরটা তো এক্ষুনি দেখে এলাম। ভেতরে কোনো উইন্ডো এসি দেখেছিলেন কি?